আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডাইরেক্টলি না হলেও নিজের অবচেতন মনে নিজের যৌবনটাকে হারিয়ে যেতে দিতে চায় না, বা সেটাকে আবারও ফিরে পেতে চায়। আর এই চাওয়া যে মানুষের মাথাকে কিভাবে প্রভাবিত করতে পারে, তা এই মুভি না দেখলে বুঝতে পারা যাবে না। আমি কথা বলছি 2024-এ মুক্তি পাওয়া বডি হরর মুভি দ্য সাবস্ট্যান্স নিয়ে। চলুন তাহলে এক্সপ্লেন করা শুরু করি। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একজন ডিমের কুসুমের মধ্যে সবুজ রঙের কিছু লিকুইড ইনজেক্ট করা মাত্রই সেই কুসুমটি থেকে আরও একটি কুসুম সৃষ্টি হয়, আর এটাকেই নাম দেওয়া হয়েছে দ্য সাবস্ট্যান্স। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এলিজাবেথ স্পার্কেলের নামে একটা স্টার তৈরি করা হচ্ছে। এলিজাবেথ স্পার্কেল হচ্ছে সেই সময়কার ফিল্ম ইন্ডাস্ট্রির একজন খুব খ্যাতনামা মডেল এবং একটি টিভি শোয়ের হোস্ট। প্রথম প্রথম মানুষ এখানে গিয়ে অনেক ফটোগ্রাফি করত, কিন্তু সময়ের সাথে সাথে এলিজাবেথের ওপর থেকে মানুষের ইন্টারেস্ট কমতে থাকে। ওই যে কথায় আছে না, কালের নিয়মে প্রত্যেক মানুষকে তার নিজের জায়গায় ছেড়ে দিতে হয়, সেটা এখন হচ্ছে এলিজাবেথের সাথে। ধীরে ধীরে এলিজাবেথের জনপ্রিয়তা, খ্যাতি এসব কমতে থাকে এবং নেমপ্লেটটির মধ্যেও ফাটল ধরতে শুরু করেছে। কারণ সময়ের চক্রে মানুষের রূপ, সৌন্দর্য, সময় কোনো কিছুই তো দীর্ঘস্থায়ী নয়। এবার আমরা এলিজাবেথ স্পার্কেলকে দেখতে পাই, যার বয়স এখন প্রায় 50, আর সে এখনও একটা শোতে হোস্ট হিসাবে কাজ করে। এলিজাবেথ শুটিং শেষ করে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যেতে থাকে, তখন অনেক মানুষজন তাকে বার্থডে উইশ করে, কারণ সেদিন ছিল তার 50তম জন্মদিন। ওমেন ওয়াশরুমটি বন্ধ থাকায় এলিজাবেথ মেল ওয়াশরুমে ঢুকে পড়ে। তখন সেখানে শোয়ের প্রডিউসার হার্ভি চলে আসে, আর এলিজাবেথ লুকিয়ে লুকিয়ে শুনতে পায় হার্ভি তাকে তার শো থেকে বাদ দিতে চাইছে, আর ফোনে কাউকে বলছে পাম্প ইট আপ শোয়ের জন্য একটা কম বয়সী ও সুন্দরী মেয়ে চাই, কারণ এলিজাবেথের বয়স অনেক বেড়ে গেছে, তাই তার শোয়ের টিআরপি রেটিং কমে যাচ্ছে। এসব কথা শুনে এলিজাবেথ বাইরে এসে নিজেকে আয়নায় দেখে আর ভাবতে থাকে যে রূপ, সৌন্দর্য নিয়ে সে এত গর্ববোধ করত, তার এখন আর কোনো দাম নেই। তার মুখের মধ্যে বয়সের ছাপ একদম স্পষ্ট। এসব দেখে এলিজাবেথ দুঃখে ভেঙে পড়ে, কিন্তু সে কিছুতেই এটা মেনে নিতে পারছিল না, কারণ সেলিব্রিটিদের কাছে তাদের সৌন্দর্য আর ফেমই সব। এলিজাবেথের ক্ষেত্রেও তাই। এলিজাবেথ ভাবতেও পারেনি তার জন্মদিনের দিনে সে এত খারাপ একটা নিউজ পাবে। এদিকে একটা রেস্টুরেন্টের মধ্যে হার্ভি এলিজাবেথকে ডেকে ইনডাইরেক্টলি জানিয়ে দেয় তাকে আর হার্ভির কোনো প্রয়োজন নেই, এবং হার্ভি এলিজাবেথের শরীরের গঠন নিয়ে নানা রকম কটু অঙ্গভঙ্গি করতে থাকে, এবং কোনো রকম বাহানা করে হার্ভি সেখান থেকে বেরিয়ে চলে যায়। এলিজাবেথ বাড়ি যাওয়ার সময় দেখে রোড সাইডে লাগানো তার ব্যানারটি ছিঁড়ে ফেলা হচ্ছে। এটা দেখে এলিজাবেথ নিজেকে ঠিক রাখতে পারে না এবং একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট করে বসে। কিন্তু হসপিটালে গিয়ে সমস্ত রিপোর্ট চেক করে ডাক্তার জানায় তার গুরুতর কোনো আঘাত লাগেনি, সে চাইলে বাড়ি যেতে পারে। শেষে একজন কম্পাউন্ডার এসে এলিজাবেথকে চেক করার সময় এলিজাবেথ দেখলো তার হাতের মধ্যে একটা জন্ম দাগ রয়েছে, আর কম্পাউন্ডারটি বলল, আপনি একজন পারফেক্ট ক্যান্ডিডেট। কিন্তু সঙ্গে সঙ্গে কথা পাল্টে বলল, মানে আপনি একদম ঠিকঠাক আছেন। এবার এলিজাবেথ হসপিটাল থেকে বের হয়ে যখন তার পকেটে হাত দেয়, দেখে সেখানে কেউ একটা চিরকুট সমেত পেনড্রাইভ রেখে দিয়েছে, যেটার নাম ছিল দ্য সাবস্ট্যান্স, আর পেছনে একটা নাম্বারও দিয়েছিল, এবং চিরকুটে লেখা ছিল ইট চেঞ্জ মাই লাইফ, মানে এটি আমার জীবনকে বদলে দিয়েছে। ঠিক তখনই সেখানে এলিজাবেথের পুরনো বন্ধু মানে ফ্রেড এসে উপস্থিত হয় এবং এলিজাবেথকে বলে, তুমি এখনো পর্যন্ত পুরো দুনিয়ার সব থেকে সুন্দর নারী। কিন্তু এলিজাবেথ তার কোনো কথায় পাত্তা না দিলেও ফ্রেড একটা চিরকুটে তার নাম্বারটি দেয় এবং বলে, আমরা চাইলে বাইরে গিয়ে পার্টি করতে পারি। এলিজাবেথ বাড়ি এসে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে পেনড্রাইভটি লাগিয়ে দেখতে বসে। ভিডিওটিতে দেখানো হয়, তুমি কি নিজেকে আরও ভালো, সুন্দর, ইয়াং এবং পারফেক্ট দেখাতে চাও? একটা ইনজেকশন তোমার ডিএনএকে আনলক করে দেবে এবং এর থেকে কোষ বিভাজন হয়ে যার থেকে জন্ম নেবে তোমার একটা নতুন ভার্সন, আর এটার নামই হচ্ছে দ্য সাবস্ট্যান্স। কিন্তু এর কিছু নিয়ম আছে, মানে তোমার মেন বডি এবং আদার সেলফকে প্রতি 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে। মানে মেন বডি অ্যাক্টিভ থাকলে আদার সেলফ হাইবারনেশনে বা ঘুমন্ত অবস্থায় থাকবে।
ঠিক তেমনই আদার সেলফ অ্যাক্টিভ থাকলে মেন বডি ঘুমন্ত অবস্থায় থাকবে, কিন্তু 7 দিন ঘুমন্ত অবস্থাতেই একে অপরকে খাবার সাপ্লাই করতে হবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা দুজন কিন্তু একই, তুমি আর আদার সেলফ আলাদা নয়, তাই নিজের থেকে পালাতে পারবে না। এসব এলিজাবেথের একদম পছন্দ হয় না, তাই পেনড্রাইভটি ডাস্টবিনে ফেলে দেয়। সিন চলে যায় একটা বারে, যেখানে এলিজাবেথ বসে বসে ইয়াং কাপলদেরকে দেখে তার নিজের প্রতি ঘৃণা লাগতে শুরু করে এবং বাড়ি এসে বাথরুমে নিজেকে আয়নায় দেখে আর ভাবতে থাকে সে সত্যিই বৃদ্ধ হতে চলেছে, তাই তার ক্যারিয়ারও নষ্ট হতে চলেছে। তখন এলিজাবেথ রাগে তার হাতে থাকা শোপিসটি তার নিজের ফটোর মধ্যেই ছুঁড়ে মারে এবং ডাস্টবিনের মধ্যে থেকে সেই পেনড্রাইভটি খুঁজে নিয়ে এসে সেই সংস্থায় ফোন করতে থাকে এবং বলে যে আমি সাবস্টেন্স অর্ডার করতে চাই। ফোনের ওই পারে থাকা মানুষটি একটা অ্যাড্রেস দিয়ে ফোনটি কেটে দেয়। সকালবেলায় এলিজাবেথ ঘুম থেকে উঠে স্নান সেরে সারা রাতের হ্যাংওভার কাটিয়ে পেপারে চোখ বোলাতেই দেখে প্রডিউসার পাম্পি টাপ শোয়ের জন্য নতুন মেয়ে চাইছে। এটা দেখেই আবারও এলিজাবেথের মন খারাপ হয়ে যায়। সেই সাবস্টেন্স কোম্পানি থেকে দেওয়া খামের ভেতর থেকে একটা নাম্বার কার্ড বার করে যেতে থাকে সেই অ্যাড্রেসে। গিয়ে সেখানে কার্ডটি স্ক্যান করে লকারটি খুলে সেখান থেকে একটা সাবস্টেন্স কিটের বক্স নিয়ে বাড়ি ফেরে এবং বক্সটি খুলে দেখে সেখানে রয়েছে একটা অ্যাক্টিভেটর, ফুড আদার শেলফের জন্য এবং ম্যাট্রিক্স মানে মেন বডির জন্য, একটা বডি থেকে আরেকটা বডি সুইচ করার কিট, স্ট্যাবিলাইজার ইত্যাদি। তার সাথে রয়েছে একটা সতর্কবার্তা, মনে রেখো তুমি কিন্তু একজনই। এলিজাবেথ বাথরুমে গিয়ে নিজের বডিকে অনেকক্ষণ দেখতে থাকে এবং অনেকক্ষণ ভাবার পর সিদ্ধান্ত নেয় সে সাবস্টেন্স ইউজ করবে। তখন গ্রিন কালারের লিকুইডটি শরীরের মধ্যে ইনজেক্ট করে। প্রথমে বেশ কিছুক্ষণ কিছু লক্ষ্য করা না গেলেও কিছুক্ষণ পর ধীরে ধীরে প্রভাব দেখা যায় এবং এলিজাবেথ বাথরুমের ফ্লোরে পড়ে যায়। আর দেখা যায় এলিজাবেথের চোখের মণিটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং তার পিঠের মধ্যে থেকে কিছু যেন একটা প্রবলভাবে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এবার পিঠ ফেটে বেরিয়ে আসে এলিজাবেথের নিউ ভার্সন, যে ছিল প্রচণ্ড সুন্দরী, আকর্ষণীয় ও একদম ইয়াং। এবার আদার সেলফ নিজেকে আয়নায় বারবার দেখতে থাকে। সে নিজে বিশ্বাসই করতে পারে না এটাও সম্ভব। সে যে শুধুই সুন্দরী তা নয়, তার বয়সটা মোটামুটি 25 থেকে 30 বছর কমে গেছে। তারপর সে মেন বডি মানে এলিজাবেথের পিঠ সেলাই করে দেয় এবং কোম্পানির থেকে দেওয়া মেন বডির জন্য 7 দিনকার ফুড ইনজেক্ট করে দেয়। এদিকে আদার সেলফের সারা রাত ঘুম হয় না, এটাই ভেবে যে কিভাবে সম্ভব এটা। তারপর দিন সকালে ফ্রেশ হয়ে যখনই আয়নার কাছে এসে দাঁড়ায়, দেখে তার নাক বেয়ে রক্ত পড়ছে। আর তখনই তার মনে পড়ে নিজেকে স্টেবল করার জন্য মেইন বডির কশেরুকা থেকে তাকে ফ্লুইড বের করে নিজের শরীরে প্রতিদিন ইনজেক্ট করতে হবে, আর এটার মাধ্যমেই সে সুস্থ থাকবে। তাই সে চটপট মেন বডি থেকে 7 দিনের জন্য ফ্লুইড বের করে স্টোর করে নেয় এবং নিজের শরীরে ইনজেক্ট করে নেয়, আর সাথে সাথে সুস্থ হয়ে যায়। এদিকে ডাস্টবিনে পড়ে থাকা পাম্পি ট্যাপ শোয়ের অ্যাডটা দেখেই সে প্রপার ড্রেস আপ করে চলে যায় শোয়ের অডিশন দিতে এবং সেখানে গিয়ে তার নাম জিজ্ঞেস করায় সে বলে তার নাম সিউ। তার সৌন্দর্য এবং এতদিনকার অভিজ্ঞতার কারণেই সে অডিশনে সিলেক্ট হয়ে যায়। আর হার্ভি বলে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও শোয়ের জন্য। এখন সিউ একটা বাহানা করে বলে তাকে মাসে 2 সপ্তাহ শহরের বাইরে যেতে হবে তার অসুস্থ মায়ের দেখভাল করার জন্য। আর হার্ভিও তার রূপে এতই মুগ্ধ হয়ে গেছে, কোনো কিছু না ভেবেই তার এই শর্তে রাজি হয়ে যায়। এদিকে সিউ ও শোয়ের জন্য নিজেকে তৈরি করতে থাকে, হতে থাকে একের পর এক ফটোশ্যুট, আর ছড়িয়ে পড়ে তার সৌন্দর্যের চর্চা। দেখতে দেখতে 7টা দিন পেরিয়ে যায় আর এলিজাবেথের ফুডও শেষ। এখন সিউ নিজেকে এলিজাবেথের সাথে সুইচ করে নেয়, আর সুইচ করা মাত্রই এলিজাবেথ তীব্র ব্যথার সাথে হাইবারনেশন থেকে বেরিয়ে আসে এবং সিউকে দেখে সে তো অবাক। এলিজাবেথ মনে মনে ভাবে এটাও সম্ভব, তারই আদার সেলফ এত সুন্দর, এত ইয়াং। এবার এতদিন হাইবারনেশনে থাকার পর প্রচণ্ড খিদের জ্বালায় এলিজাবেথ গোগ্রাসে খাবার খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে যায় প্রোডাকশন হাউসে।
সেখানে হার্ভি তার মুখের ওপর ইনডাইরেক্টলি অপমান করে একটা বক্স ধরিয়ে বিদায় জানায় এবং একটা ফ্রেঞ্চ কুকিং বুক দিয়ে বলে, তোমার অবসর সময়ে এটা কাজে লাগবে। এরপর এলিজাবেথ একদিন সকালে দেখে তার একটা খাম এসেছে। সেটা খুললে জানতে পারে যে তার নতুন রিফিল কিট সেই সিক্রেট জায়গায় 503 নাম্বার বক্সে চলে এসেছে। এলিজাবেথ রেডি হয়ে সেখানে চলে যায় এবং কিটটি নিয়ে বাড়ি ফিরে আসে। এখন এলিজাবেথের 7 দিন সময় শেষ। এলিজাবেথ নিজেকে সিউয়ের সাথে সুইচ করে নেয়। সিউ এলিজাবেথকে দেখে মনে মনে ভাবতে থাকে, 7 দিন যখন তাকে বাথরুমে থাকতে হয়, তাই এইভাবে পড়ে থাকলে তো চলবে না। তাই সে বাথরুমের মধ্যে একটা গোপন চেম্বার তৈরি করে। চেম্বারটি তৈরি করার সময় তার রুম থেকে যন্ত্রপাতির অনেক শব্দ আসছিল। তাতে পাশের রুম থেকে অলিভার নামে একজন কমপ্লেন করতে এলে সিউকে দেখে সে মুগ্ধ হয়ে যায় আর কমপ্লেন ভুলে তাকে উল্টে বলে, কোনো দরকার হলে আমাকে ডাকবে, আমি এখানেই থাকি। এরপর সিউ এলিজাবেথের বডিটা সেই গোপন চেম্বারে রেখে এলিজাবেথের কিং সাইজ ছবিটাকেও সরিয়ে দেয়। আর এর মধ্যেই সিউয়ের পাম্প ইট আপ শোয়ের প্রথম শো টিভিতে টেলিকাস্ট হয় এবং মানুষ তার রূপের ঝলকে মুগ্ধ হয়ে যায়। এবার 7 দিন শেষ হয়ে গেলেও সিউয়ের সেদিকে কোনো খেয়াল থাকে না। সে রেডি হয়ে নিয়ে এলিজাবেথের কাছে যায় এবং তাকে বলে, আমার আসতে একটু লেট হবে, আমার অপেক্ষা করো। আর এদিকে এলিজাবেথের ফুড ম্যাট্রিক্সও প্রায় শেষের মুখে। এসব কিছু বলেই সিউ চলে যায় বন্ধুদের সাথে পার্টিতে। এবার সিউ একটা ছেলের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করে। আর ঠিক তখনই সিউয়ের মাথা ঘুরতে শুরু করে এবং নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এখন মনে পড়ে তার 7 দিনের স্টেবিলাইজার শেষ, কিন্তু সে তো এখন থামবে না। 7 দিন শেষ হওয়ার সত্ত্বেও সিউ এলিজাবেথের শরীর থেকে এক্সট্রা ফ্লুইড বের করে নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেই ছেলেটির সাথে আবারও প্রাইভেট টাইম স্পেন্ড করতে থাকে। এদিকে এলিজাবেথের ফুড ম্যাট্রিক্সও পুরোপুরি শেষ। আর যেহেতু সিউ রুল ব্রেক করেছে, তাই এলিজাবেথ দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে এবং রুমে এসে দেখে তার একটা আঙুল পুরোপুরি পচে গেছে। তার মানে দুজনের মধ্যে যেই রুল ব্রেক করুক না কেন, এফেক্ট কিন্তু মেন বডির ওপরেই পড়বে। এটা দেখে এলিজাবেথ সাবস্টেন্স কোম্পানিতে ফোন করে জানায় সিউ একদিন এক্সট্রা ইউজ করে নেওয়ায় কিছু এফেক্ট পড়েছে তার শরীরে। কিন্তু কোম্পানির লোকজন জানায়, মনে রাখবে, আদার সেলফ যা করছে সেটা তোমার চিন্তাভাবনা থেকেই করছে, কারণ তুমি আর আদার সেলফ দুজনেই এক, আমাদের কিচ্ছু করার নেই। এখন এলিজাবেথ রুমটা পরিষ্কার করার সময় টিভিতে সিউকে দেখে তার জ্বলন হতে থাকে। এর মধ্যেই আবারও একটা নতুন কিট চলে আসে এবং এলিজাবেথ সেটা নিয়ে প্রথমে একটা রেস্টুরেন্টে যায়। আর যাতে তার হাত না দেখা যায় তার জন্য সে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছে। এখন পাশ থেকে একজন বৃদ্ধ লোক এলিজাবেথকে বলে, 7 দিন অনেক লম্বা, তাই না? আর ঠিক সেই সময়ই এলিজাবেথের চোখ যায় সেই হাতে জন্মদাগের দিকে এবং এলিজাবেথের মনে পড়ে যায় সেই কম্পাউন্ডারের কথা। এলিজাবেথ তার কাছ থেকে যতই নিজেকে লুকানোর চেষ্টা করুক না কেন, সেই বৃদ্ধ লোকটি বলে, ও তোমাকে কখন খেয়ে ফেলবে তুমি বুঝতেও পারবে না। এখন এলিজাবেথ দৌড়ে বাইরে আসার সময় একটা ছেলের সাথে ধাক্কা হতেই এলিজাবেথ তাকে চিনে ফেলে, যে তার আগের দিন সিউ এই ছেলেটার সাথেই ছিল। এবার এলিজাবেথ বাড়ি গিয়ে তার সেই পুরনো বন্ধু ফ্রেডের নাম্বারটি বের করে তাকে ফোন করে জানায় সে তার সাথে আজকে দেখা করতে চায়। কারণ এলিজাবেথ জানে সে দুনিয়ার কাছে যতই খারাপ দেখতে হয়ে যাক না কেন, তার বন্ধুর কাছে আজও সে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী। এবার কথা অনুযায়ী সন্ধ্যাবেলায় এলিজাবেথ খুব সুন্দর একটা ড্রেস পরে সুন্দরভাবে মেকআপ করে রেডি হয় এবং যখনই বাইরে বেরোতে যাবে তখন একবার সিউয়ের পোস্টার দেখে নিজেকে সিউয়ের মতো সাজাতে চায়। কিন্তু বয়সের ছাপ তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছিল। তাও সে একের পর এক উগ্রভাবে মেকআপ করতে থাকে, কিন্তু শেষে বিরক্ত হয়ে আর রাগে সমস্ত মেকআপ তুলে ফেলে এবং চুলগুলো এলোমেলো করে বাড়িতেই বসে রইল। আর ওইদিকে ফ্রেড তার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতেই থাকলো। এলিজাবেথ রাগে দরকারের চেয়ে অনেক বেশি খায়। এরপর বডি সুইচ করে পরের দিন সকালে সিউ যখন অডিশনে যায়, তখন হঠাৎ করে ডান্স শোয়ের মাঝেই সিউ অনুভব করে তার শরীর থেকে যেন একটা মাংসপিণ্ড ফুলে উঠল। তাই সে চটপট ওয়াশরুমে যায় এবং তার নাভি দিয়ে একটা চিকেন লেগ পিস টেনে বার করে এবং তখনই সিউয়ের ঘুম ভেঙে যায়।
তার মানে এটা একটা দুঃস্বপ্ন ছিল। এখন সিউয়ের বাইরে এসে রুমের অবস্থা দেখে মেজাজ বিগড়ে যায় এবং সাবস্টেন্স কোম্পানিতে ফোন করে কমপ্লেন জানাই। কিন্তু তারা বলে যে আমাদের কিচ্ছু করার নেই, কারণ তোমরা দুজন একজনই। যখন সিউ শোতে পৌঁছায় তখন জানতে পারে শো ক্যান্সেল হয়ে গেছে। আর এই কথা জানতে পেরে সিউ প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার হার্ভি সিউকে ডেকে পাঠায় এবং জানায় তাদের টিআরপি খুব তাড়াতাড়ি বাড়ছে, তাই তাকে অফার করে নিউ ইয়ার ঈদ শো হোস্ট করার জন্যে। হার্ভি বলে 50 মিলিয়ন মানুষ তোমাকে লাইভ দেখবে। আর এত বড় অফার পেয়ে সিউ কিচ্ছু না ভেবে চিন্তেই খুশিতে হ্যাঁ বলে দেয়। এখন সিউ এত কিছুর অফার পেয়ে লোভের বশে এলিজাবেথের সাথে নিজেকে সুইচ না করে একের পর এক ছুঁচ ফোটায় এলিজাবেথের পিঠে আর ফ্লুইড বের করতে থাকে। একটা সময় পর এত ছুঁচ ফোটানোর কারণে এলিজাবেথের পিঠে সেই জায়গাতে পচন ধরে যায়। কিন্তু এত কিছুর পরেও সিউ কিছুতেই এত বড় সুযোগ হাতছাড়া করতে পারবে না। সিউ বুঝতে পারে না সে তার অজান্তেই কত বড় ভুল করছে। মোটামুটি 3-4 সপ্তাহ পর যখন সিউ সুইচ করে তখন আমরা দেখতে পাই এলিজাবেথের অর্ধেকটা শরীর বৃদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে শরীরের অর্ধেকটা অংশ নষ্ট হয়ে গেছে। এবার এলিজাবেথ ফোন করে কোম্পানির কাছে কমপ্লেন করে আর জানায় সিউ ব্যালেন্স রাখছে না, ও অনেক বেশি এক্সট্রা টাইম ইউজ করছে। তখন কোম্পানি জিজ্ঞেস করে আপনি কি প্রসেসটা এখানে বন্ধ করতে চান? এলিজাবেথ জানতে চায় তাতে কি সে আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু কোম্পানি জানায় না, সে বর্তমানে যেমন আছে তেমনই থাকবে। কিন্তু এলিজাবেথ তো তার নিজের কথা কখনো ভাবেইনি। তার এখন শুধু চায় নাম, যশ, খ্যাতি, ফেম এইসব। তাই সে প্রসেস বন্ধ করতে মানা করে দেয়। কোম্পানিও জানিয়ে দেয় সিউ যা করছে সেটার কারণ কিন্তু আপনি, আপনারই চিন্তাভাবনা, কারণ আপনারা দুজন একটাই মানুষ। এলিজাবেথের এখন এমন অবস্থা যে তার নিজের পাটাকেও টেনে তুলতে হচ্ছে। এখন এলিজাবেথ তার অবসর সময় কাটানোর জন্য হার্ভির দেওয়া ফ্রেঞ্চ কুকিং বইটা থেকে একের পর এক সব অদ্ভুত ধরনের খাবার বানাতে থাকে। আর সেই সাথে সাথে সিউয়ের ইন্টারভিউ টিভিতে দেখে আর তার ওপর হিংসেই জ্বলতে থাকে। এলিজাবেথ এখন পাগল প্রায়, তার মাথা এখন একদম আর স্বাভাবিক নেই। তার এতটুকু বোঝার ক্ষমতা নেই যে সিউ আর কেউ নয়, তারই আদার সেলফ। সিউ যা কিছু করছে, যা কিছু বলছে, সব তারই চিন্তাভাবনা, সব তারই ইচ্ছা। সিউ এলিজাবেথের কাছে এখন এতটাই বিরক্তিকর হয়ে গেছে যে তাকে দেখলেই এলিজাবেথ জ্বলে উঠছে। সিউয়ের কথাবার্তা নিয়ে নানা রকমভাবে ব্যঙ্গ করছে। এলিজাবেথ তখন নিজেকে আর সামলে রাখতে পারে না যখন সিউ বলে তার মা এলিজাবেথের খুব বড় ফ্যান ছিল। সে না, তাছাড়া উনি তো পুরনো যুগের। আর এই কথাটা শোনা মাত্রই এলিজাবেথের রাগের লিমিট ক্রস করে যায় আর পাগলের মতো টিভিতে এবং সিউয়ের পোস্টারে ডিম ছুটতে থাকে আর বলে তুই আমি ছাড়া কিছুই না, বল ওদেরকে আমি তোর জন্য সব। আর একের পর এক পেপার নিয়ে এসে পুরো ঘর চিটিয়ে দেয়। এলিজাবেথ এখন পুরোপুরি আউট অফ কন্ট্রোল, তার মাথা কাজ করছে না। এবার এলিজাবেথ যখন সিউয়ের সাথে নিজেকে সুইচ করে তখন সিউয়ের পুরো ঘরের বিচ্ছিরি অবস্থা দেখে মাথা গরম হয়ে যায় এবং রেগে গিয়ে অনেকগুলো কন্টেনার নিয়ে এসে এলিজাবেথের শরীর থেকে প্রায় 2 থেকে 3 মাসের ফ্লুইড বের করে নেয় আর এলিজাবেথকে নানা রকম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আর বলে আমি আর পুরনো বডিতে ফিরতে চাই না। এর মধ্যে 3 মাস কেটে যায় আর তারপরের দিন ছিল নিউ ইয়ার ইভ শো। এখন সিউ তার বয়ফ্রেন্ডের সাথে আবারও প্রাইভেট টাইম স্পেন্ড করতে গেলে সে ফিল করে তার শরীরে স্ট্যাবিলাইজার শেষ, তাই আবার চলে যায় এলিজাবেথের বডি থেকে ফ্লুইড বের করার জন্য। কিন্তু এখন এলিজাবেথের শরীর থেকে ফ্লুইডের বদলে পচা রস বেরোতে থাকে। আর এটা দেখে এতক্ষণে সিউয়ের মনে পড়ে সে 3 মাস বডি সুইচই করেনি। তাছাড়াও এলিজাবেথ এই 3 মাস খাবার না পাওয়ায় তার শরীরে পচনও ধরেছে। সিউ দৌড়ে রুমে এসে সাবস্টেন্স কোম্পানিকে ফোন করে জানায় স্টেবিলাইজার শেষ হয়ে গেছে, স্টেবিলাইজার চাই। কিন্তু কোম্পানি জানায় তুমি সমস্ত ফ্লুইড বের করে নিয়েছো, এবার যদি ফ্লুইড পেতে চাও তোমাকে মেন বডির সাথে সুইচ করতেই হবে, ওই হচ্ছে ফ্লুইড উৎপত্তির একমাত্র উৎস। কিন্তু সিউ তো কিছুতেই রাজি হয় না সুইচ করার জন্য, কারণ আজকে যেমন তেমন কাল তো তার নিউ ইয়ারের শো আছে।
এসব ভাবতে ভাবতে সিউয়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে আর সিউ লুটিয়ে পড়ে মেঝের মধ্যে। তাই সিউ না চাইতেও কোনো রকমে বাথরুমে গিয়ে নিজেকে এলিজাবেথের সাথে সুইচ করে। সুইচ করার পর আমরা দেখি এলিজাবেথ এখন এক অদ্ভুত কদাকার প্রাণীতে পরিণত হয়েছে, যার পুরো শরীর পচে গেছে এবং মাথার সমস্ত চুল ঝরে গেছে। এদিকে এই সব শব্দ পেয়ে সিউয়ের বয়ফ্রেন্ড যখন দৌড়ে বাথরুমে আসে দেখতে কি হয়েছে, তখন এলিজাবেথ তাড়াতাড়ি দরজা লক করে দেয় এবং তার বিকট চিৎকারে সে ভয়ে সেখান থেকে সিউয়ের কি হয়েছে সেটা না দেখেই পালিয়ে যায়। আর সে যাবার পর এলিজাবেথ কোনো রকম বাথরুম থেকে বাইরে এসে প্রথমে কোম্পানিকে ফোন করে বলে সে এখন থামতে চায়। কোম্পানি বলে, তুমি একবার থামলে কিন্তু আর ফিরে যেতে পারবে না। কিন্তু এলিজাবেথ বলে, আমি যেভাবেই হোক থামতে চাই। কোম্পানি বলে, ওকে, তোমার কিট টাইমে পৌঁছে যাবে। এলিজাবেথ তার নিজের ফটোটি আবারও এনে তার ড্রয়িং রুমে রেখে দেয় আর রেডি হয়ে চলে যায় সে কিটটি আনতে। এলিজাবেথ কোনো রকম সেখান থেকে কিটটি নিয়ে এসে সিউকে বাথরুম থেকে টেনে বাইরে এনে সিউকে অর্ধেক টার্মিনেশন পুশ করে। তখনই তার মনে পড়ে তার ফেম, ক্যামেরার ফ্ল্যাশ লাইট, আর তাছাড়াও আজই তো নিউ ইয়ার ইভ শো। এসবের কথা ভেবে তাড়াতাড়ি টার্মিনেশন বন্ধ করে দেয় আর বলে, আমি এরকম করতে পারবো না, আমার তোমাকে চাই, আমি নিজেকে ঘৃণা করি। তখন তাড়াতাড়ি এলিজাবেথ নিজেকে আবারও সুইচ করে সিউয়ের সাথে। সুইচ করা মাত্রই সিউ জেগে ওঠে। এখন দুজনের মধ্যে কেউই হাইবারনেশনে নেই। সিউ এলিজাবেথকে দেখেই ভয় পেয়ে যায় আর যখন বুঝতে পারে তাকে এলিজাবেথ মারার চেষ্টা করেছিল, তখন সে তার সমস্ত রাগ এলিজাবেথের ওপর উপড়ে দেয়। এলিজাবেথ ছুটে বাথরুমে নিজেকে বন্ধ করলেও সিউয়ের হাত থেকে বাঁচতে পারে না। সিউ এলিজাবেথকে বাথরুমের আয়নার মধ্যে নিষ্ঠুরভাবে মেরে মেরে মাথা ফাটিয়ে দেয়। তাতেও না পোষালে সিউ তাকে ড্রয়িং রুমে নিয়ে এসে কশেরুকার ক্ষতস্থানে লাথি মেরে মেরে তাকে একদম জানে মেরে ফেলার পর যখন সিউয়ের হুঁশ ফেরে, তখন মনে পড়ে আমরা কেউ আলাদা নই, দুজনেই একই। তখন সিউ ভাবে সে কি করে ফেলেছে, এবার স্ট্যাবিলাইজার কোথা থেকে পাবে? তার ওপর আজই ছিল নিউ ইয়ার ঈদ শো, কিন্তু এখন তার কিচ্ছু করার নেই। যাই হয়ে যাক না কেন, আজ তো তাকে নিউ ইয়ার ঈদ শো হোস্ট করতে যেতেই হবে। তাই রেডি হয়ে নিয়ে যখন সে শুটিং জোনে পৌঁছায়, তখন হঠাৎ করে সিউ অনুভব করে তার শরীরটা খারাপ করছে। তাই সে দৌড়ে ওয়াশরুমে যায় আর কাশতে কাশতে তার প্রথমে একটা দাঁত খুলে পড়ে যায়। এবার একের পর এক আরও দাঁত বেরিয়ে আসতে থাকে আর এইদিকে বাইরে হার্ভি তাকে ডাকতেই থাকে। তাই সিউ কোনোরকম নিজেকে পরিষ্কার করে দৌড়ে বাইরে যেতে থাকলে সেখানে হার্ভি চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সিউ ঘাড় নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। তখন হার্ভি বলে, তো হাসো, এখন তো সিউ পড়লো মহাবিপদে। কিন্তু কোনোরকম সে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এখন সিউ দেখে তার হাতের নখও ছেড়ে আসছে আর এটা দেখতে দেখতেই তার একটি কানও খুলে পড়ে যায়। সে লিফটের ভেতর কোনোরকম কানটি ধরে নেমে দৌড়াতে থাকে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে সিউ কিছু না ভেবে নিজের একটা নতুন ভার্সন চাই বলে অ্যাক্টিভেটরটা তার শরীরে পুশ করে নেয়। কিন্তু অ্যাক্টিভেটর শুধুমাত্র একবারই ইউজ করা যায় আর সেটা মেন বডিতে। তাই এর পরিণাম হলো খুবই ভয়ঙ্কর। সিউয়ের চোখের মণি অনেকগুলো হয়ে গেল আর সৃষ্টি হলো এলিজাবেথ আর সিউয়ের মিশ্রণে কুৎসিত ভয়ঙ্কর একটা মনস্টার, যার শরীরের বিভিন্ন অঙ্গগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন পেছন দিকে মুখ, বুকের মধ্যে দাঁত, একটা চোখ সামনে, একটা চোখ পিছনে। তাকে দেখতে এতটাই বিভীষিকার লাগছে যে কোনো মানুষ তাকে সহজেই রাক্ষস ভেবে বসবে। কিন্তু এলিজাবেথের তাতে কোনো যায় আসে না। সে এখনও তার রূপের প্রতি অবসেসড। তাই এখন রেডি হচ্ছে মঞ্চে যাওয়ার উদ্দেশ্যে আর ভাবছে মঞ্চে গিয়ে কি বলবে। তাই এলিজাবেথের একটা ফটো তার মুখের মধ্যে চিটিয়ে নিয়ে অবশেষে মনস্টার এলিজাবেথ পৌঁছায় মঞ্চে। যখনই কথা বলতে শুরু করে ঠিক তখনই তার মুখ থেকে এলিজাবেথের ফটোটি নিচে পড়ে যায় আর তার শরীর চিরে আবারও কিছু একটা বেরিয়ে আসতে থাকে। এটা দেখেই সবাই মনস্টার মনস্টার বলে ভয়ে চিৎকার করে ওঠে। একজন এলিজাবেথের মাথা কেটে ফেললে সেখান থেকে তৈরি হয় আবারও একটা মাথা, আর তার হাতের একটা অংশ ফেটে গিয়ে সমস্ত দর্শকদের ওপর রক্তের ফিনকি ছিটিয়ে পড়তে থাকে।
কিন্তু এলিজাবেথের তখনও মনে হচ্ছে সেই আজকের শোয়ের মেন স্টার। এবং কোনোরকম এলিজাবেথ বাইরে বেরিয়ে এলে রাস্তার মধ্যে তার পুরো শরীরটায় ব্লাস্ট করে টুকরো টুকরো হয়ে যায়, আর পড়ে থাকে শুধুমাত্র তার মাথাটি। সেই মাথাটি কোনোরকম টেনে আনলো তার সেই এলিজাবেথ স্পার্কেলের নেম প্লেটের স্টারটির ওপর, আর আকাশে তারাদের দিকে তাকিয়ে তাকিয়ে সমস্ত স্মৃতি মনে করতে থাকে। আর সেখানেই ধীরে ধীরে তার মাথাটিও গলে যায় এবং মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। এই মুভির থেকে আমরা শিক্ষা পাই প্রত্যেকটি মানুষকেই তার কালের নিয়ম মেনে চলতে হয়। কালের নিয়মের বিপরীতে গেলেই তার অবস্থা ঠিক এলিজাবেথ স্পার্কেলের মতোই হয়।